রোহিঙ্গা পৃথিবীর সবচাইতে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠী। দশকের পর দশক কেটে গেলেও কেন এই সংকটের কোনো সমাধান হচ্ছে না? আজকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আন্তর্জাতিক রাজনীতির জটিল সব হিসাব নিকাশ রোহিঙ্গা জনগোষ্ঠীকে এক প্রায় সমাধানের অযোগ্য সংকটে আটকে রেখেছে। চলুন শুরু করা যাক একেবারে সাম্প্রতিক একটা সতর্ক বার্তা দিয়ে। যখন কোনো দেশের অন্তর্বর্তীকালীন প্রধান জাতিসংঘের মতো মঞ্চে দাঁড়িয়ে বলেন যে পরিস্থিতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে, তখন আসলে সংকটের গভীরতাটা আঁচ করা যায়। আর এই সতর্ক বার্তাটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে একটা বিশাল সংখ্যা, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা শরণার্থী। এটা আসলে শুধু একটা সংখ্যা না, এটা একটা বিশাল মানবিক সংকটের জীবন্ত ছবি। তো এই পুরো সংকটের মূলে আসলে কি আছে? আছে একটাই স্বপ্ন, নিজেদের ঘরে ফিরে যাওয়ার স্বপ্ন। কয়েক দশক ধরে বারবার তাদের ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রত্যেকবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কেন? চলুন একটু গভীরে গিয়ে দেখি। ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখি? এটা তো নতুন কোনো সংকট নয়। প্রায় ৫০ বছর ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে। বাস্তুচ্যুতি আর তারপর ব্যর্থ প্রত্যাবাসন চুক্তি। বারবার একটা আশার আলো দেখানো হয়, কিন্তু সেটা নিভে যেতেও বেশি সময় লাগে না। সবশেষ যে চুক্তিটা হয়েছিল ২০১৭ সালে, সেখানে কিন্তু প্রত্যাবর্তনের একটা পরিষ্কার রোডম্যাপ ছিল। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা থেকে শুরু করে ইউএনএইচসিআরকে সাথে রাখা, নাগরিকত্ব যাচাই করা, সবই ছিল। কিন্তু রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেই পরিকল্পনাগুলো শুধু কাগজেই রয়ে গেছে। আচ্ছা, একটা মুহূর্তের জন্য ধরে নিই চুক্তিটা কাজ করল, কিন্তু প্রশ্ন হলো, রোহিঙ্গারা কি আসলেই নিরাপদে তাদের ঘরে ফিরতে পারবে? মিয়ানমারের ভেতরের পরিস্থিতি আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। ফেরাটা এখন প্রায় অসম্ভব। রাখাইনের পরিস্থিতিটা এখন একটা জটিল ধাঁধার মতো। দেখুন, একদিকে আছে মিয়ানমারের সামরিক জান্তা, যাদের হাতে রোহিঙ্গারা নির্যাতিত হয়েছে। আর অন্যদিকে আরাকান আর্মি নামে একটা শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী এখন পুরো সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করছে। তো বাংলাদেশ সরকারের সাথে জান্তার আলোচনার একটা পথ থাকলেও আরাকান আর্মির সাথে তো কোনো আনুষ্ঠানিক সম্পর্কই নেই। তাহলে প্রত্যাবাসনের আলোচনাটা হবেটা কার সাথে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন চলুন দেশের সীমানা পেরিয়ে একটু আন্তর্জাতিক অঙ্গনে তাকাই। বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো কেন এই সংকট সমাধানে কোনো কার্যকর চাপ তৈরি করতে পারছে না? এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এর উত্তরটা লুকিয়ে আছে বিভিন্ন প্রভাবশালী দেশের নিজস্ব ভূ-রাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থের এক জটিল জালের মধ্যে। এই তালিকায় সবার আগে আসবে চীনের কথা। মিয়ানমারে চীনের যে বিশাল অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে আছে, সেটাই তাদের নীতি ঠিক করে দেয়। দেখুন, চীনের কাছে মিয়ানমার শুধু একটা প্রতিবেশী দেশ না, এর গুরুত্ব তার চেয়ে অনেক বেশি। এটা তাদের জ্বালানি নিরাপত্তা আর ভূ-রাজনৈতিক পরিকল্পনার একটা অবিভাজ্য অংশ। রাখাইনে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আছে, গভীর সমুদ্রবন্দর থেকে শুরু করে তেল গ্যাস পাইপলাইন পর্যন্ত। আর এ কারণেই চীন সবসময় মিয়ানমারের সামরিক জান্তাকে আন্তর্জাতিক চাপ থেকে একরকম বাঁচিয়েই চলে। চীনের পরেই এই অঞ্চলের আরেক বড় শক্তি হল ভারত। তাদের নীতিটা আবার একটু অন্যরকম। ভারতের মূল লক্ষ্য দুটো: এক, নিজেদের আঞ্চলিক নিরাপত্তা ঠিক রাখা, আর দুই, এই অঞ্চলে চীনের প্রভাবকে ঠেকিয়ে রাখা। ভারতের জন্য মিয়ানমারের স্থিতিশীলতা ধরে রাখাটা খুব জরুরি, কারণ তাদের একটা বিশাল সীমান্ত রয়েছে। আবার রাখাইনে তাদেরও বড় বিনিয়োগ আছে, যেমন কালাদান প্রজেক্ট। তাই রোহিঙ্গা ইস্যুতে খুব শক্ত কোনো অবস্থান নেওয়ার বদলে মিয়ানমারের শাসকদের সাথে সম্পর্ক ভালো রাখাই তাদের জন্য বেশি লাভজনক হয়ে দাঁড়িয়েছে। এই জটিল সমীকরণে রাশিয়াও কিন্তু একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে সামরিক সমর্থনের দিক থেকে। রাশিয়া হল মিয়ানমারের সামরিক জান্তার কাছে অস্ত্র বিক্রির অন্যতম প্রধান একটা উৎস। আর এই কৌশলগত সম্পর্কের কারণে তারা জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে আনা যে কোনো প্রস্তাবে বাধা দেয়। সোজা কথায়, তারা জান্তাকে সুরক্ষা দেয়। এখন দেখা যাক আঞ্চলিক জোট আসিয়ান কি করছে। এত বড় একটা মানবিক সংকট একেবারে ঘরের পাশে, কিন্তু তারা কেন এতটা নীরব? এর মূল কারণটা কিন্তু অর্থনৈতিক। সোজা কথায়, বিজনেস। আসিয়ানের প্রভাবশালী সদস্য দেশ যেমন থাইল্যান্ড আর সিঙ্গাপুর মিয়ানমারের দ্বিতীয় আর তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী। ফলে মানবাধিকারের চেয়েও বড় হয়ে ওঠে এই বাণিজ্যিক স্বার্থ। আর এ কারণে জোট হিসাবে তারা কোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারে না। এই যে আন্তর্জাতিক পর্যায়ে এত হিসাব নিকাশ, এত নিষ্ক্রিয়তা, এর সবচাইতে বড় বোঝাটা কিন্তু বইতে হচ্ছে বাংলাদেশকে। চলুন দেখি এর পরিণতি কতটা ভয়াবহ। এই সংকটটা বাংলাদেশের ওপর কিন্তু শুধু এক দিক থেকে চাপ তৈরি করছে না, চাপটা আসছে নানা দিক থেকে। সবচেয়ে বড় হল
অর্থনৈতিক বোঝা, এরপরেই আছে নিরাপত্তা ঝুঁকি, পরিবেশের ওপর মারাত্মক প্রভাব আর সামাজিক অস্থিরতা। পরিস্থিতিটা আরও খারাপ হচ্ছে কারণ আন্তর্জাতিক সাহায্য দিন দিন কমে আসছে। যেমন ধরুন, বিশ্ব খাদ্য কর্মসূচি 2019 সালেও প্রত্যেক রোহিঙ্গার জন্য মাসে $12 করে দিত, সেটা কমতে কমতে এখন মাত্র $8 এসে দাঁড়িয়েছে। এর সোজা মানে হলো এই বিশাল জনগোষ্ঠীর খাবারের দায়িত্বটাও এখন বাংলাদেশের কাঁধে আরও বেশি করে পড়ছে। শুধু টাকার চাপই নয়, নিরাপত্তা ঝুঁকিও কিন্তু মারাত্মক আকার নিয়েছে। শরণার্থী শিবিরগুলো মাদক পাচার আর সশস্ত্র গোষ্ঠীর বিচরণ ক্ষেত্রে পরিণত হচ্ছে, আর পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাও কিন্তু বিশাল। প্রায় 5,000 একরেরও বেশি বনভূমি ধ্বংস হয়ে গেছে, যা স্থানীয় পরিবেশকে একটা বড় হুমকির মুখে ফেলে দিয়েছে। কিন্তু এসব ভূরাজনৈতিক সমীকরণের বাইরেও তো একটা পক্ষ আছে, তাই না? তারা হলো ক্ষুদ্র রোহিঙ্গারা। তারা তো ফিরতে চায়, কিন্তু সেই ফেরাটা হতে হবে সম্মান আর নিরাপত্তার সাথে। তারা তাদের অধিকার, মর্যাদা আর ন্যায় বিচার চায়। এই চাওয়াটা কি খুব বেশি কিছু? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়। যখন বড় বড় দেশের ভূরাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থ মানবাধিকারের চেয়েও বড় হয়ে ওঠে, তখন রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো রাষ্ট্রহীন মানুষদের ভবিষ্যৎ আসলে কি? এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই মিলেই খুঁজতে হবে।